বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন, এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায়, পেছনে নয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি আর কি বলেছেন, তার এই সফর কি বার্তা নিয়ে এলো, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার শিরোনাম কিন্তু রেখেছি শীতল লু হাওয়া। কেন বলছি শীতল লু হাওয়া, সেই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও আমার সাথে আজকে যুক্ত হয়ে গেছেন। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার, বাংলাদেশ লোক গবেষণা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ জবির যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, সাবেক শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, গবেষক, কলাম লেখক, ক্যালিফোর্নিয়া নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলে 1976 সালে শিক্ষকতা করেছেন। 1978 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমার সাথে যুক্ত হয়েছেন মাইনুল আলম, দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্টের নির্বাহী সম্পাদক, রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক, কলাম লেখক, ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা ও লেখালেখি করছেন। দীর্ঘ 30 বছর দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো ও ইত্তেফাকে কর্মরত ছিলেন মাইনুল আলম। তিনজনকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, আলোচনার শিরোনাম রেখেছি শীতল লু হাওয়া। আসলে শীতল কেন বলবো আমরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইবো। আর এই ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে বেশ কদিন ধরেই গণমাধ্যমগুলো সরব হয়ে আছে। আমি আলোচনাটা সেজন্য আসলে মাইনুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। তবে তার আগে আমাদের সাংবাদিকদের সাথে তো কথা বলেছে, তিনি সাংবাদিকদের সাথে আসলে কি বলেছেন সেটি আমরা একটা ছোট্ট বক্তৃতার মাধ্যমে দেখে নিতে চাই তিনি সাংবাদিকদের সাথে কি বলেছেন। We have lots of hard issues. RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. It was about the work that we are doing together to fight corruption. তিনি যেটি বলেছেন যে আমাদের বিজনেস বাস্কেটকে আরো ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। আমাদের ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। আমরা দেখছিলাম ডোনাল্ড লু এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং সেই সময় তারা কি বলেছেন তার সারসংক্ষেপ শুনেছি। আমি একটু বিস্তারিত মাইনুল আলম ভাই আপনার কাছ থেকে জানতে চাই, ডোনাল্ড লুর বাংলাদেশ এবারের সফরের আসলে বার্তাটা কি, আপনাদের বিশ্লেষণটা কি বলছে? সফরের বার্তা মানে একটি দেশের, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশের যখন একজন বড় কর্মকর্তা এবং নীতি নির্ধারক আসেন তখন আমাদের আলোচনা হয়। বিশেষ করে ডোনাল্ড লু খুব আলোচিত, পরিচিত এবং ব্যাপকভাবে সবার কাছে জানাশোনা তার, যে বাংলাদেশে গত 2 বছরে বেশ কয়েকবার এসছেন এবং জানুয়ারি নির্বাচনের পরেই প্রথম এলেন। এবং এই যে বার্তার কথা বললেন, বার্তা একটাই, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, সম্পর্ককে আরও দৃঢ় করা। তাহলে কি সম্পর্ক কি পিছিয়ে ছিল? পিছিয়ে ছিল না, সম্পর্কে কিছু টানাপোড়েন বলতে পারেন। 3 বছর ধরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, হঠাৎ করে 21শে ডিসেম্বর, সম্ভবত 21 সালের ডিসেম্বরে র্যাবের উপর স্যাংশন, যা এখনও বহাল আছে। এরপর নির্বাচন কেন্দ্রিক আলোচনায়, নির্বাচন ইস্যুতে এক পর্যায়ে ভিসা পলিসি দেয়া হলো। কী কারণে দেওয়া হলো? যারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না, বাধা সৃষ্টি করবে, তাদেরকে পরিবার সহ ভিসার আওতায় আনা হবে। এই বিষয়গুলো নিয়ে কি নতুন করে কোনো কথা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে? বলছি, সিদ্ধান্ত তো হবে না, আলোচনা। তখন এই ক্ষেত্রে আপনি টানাপোড়েন, এই বিষয়গুলোকে উল্লেখ করলে অবশ্যই টানাপোড়েন ছিল। এবং নির্বাচন যখন হয়ে গেল
যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল, চাওয়া ছিল, জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনের আগে তাদের একটা ধারণা ছিল সব দল নির্বাচনে আসবে, কিন্তু একটি দল বিএনপি সহ কিছু অংশ নির্বাচনে আসেনি, যার ফলে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন তো আর থামানো যাবে না। আমরা আমাদের নির্বাচন করেছি, নিয়ম মাফিক নির্বাচন কমিশন হয়েছে, ফলাফল হয়েছে, পরবর্তীতে সরকার গঠন, সংসদ গঠন হয়েছে। তা এখন এরপরে যুক্তরাষ্ট্রের মনোভাব কি, খুব গুরুত্বপূর্ণ, অনেকের উৎসাহ ছিল। এবং কিউরিয়াস দৃষ্টিকোণ থেকে যদি মনে করেন, যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচনের যা হয়েছে এবং নির্বাচনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ পার্টনার, এই পার্টনারশিপটা আরও এগিয়ে নিতে যাবে। কয়েকটা ক্ষেত্রে কাজ হবে, কয়েকটি ক্ষেত্রে, 5টি ক্ষেত্রে, 6টি ক্ষেত্রে কাজ হবে, এবং এই ক্ষেত্রগুলো বাড়ছে। ক্লাইমেট চেঞ্জ, রিফর্ম, কিংবা অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, সামরিক সম্পর্ক, ডিফেন্স পার্টনারশিপ, সব মিলে এই ক্ষেত্রগুলো যদি আপনি ধরেন, তাহলে কি এই যে পিছিয়ে পড়া, এই যে একটু টান পড়া, সম্পর্কে টান পড়া, এ ধরনের ভিজিটে এই আলোচনাগুলো এসছে। এবং নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন সর্বোচ্চ পর্যায় থেকে চিঠি দিয়েছেন আমাদের জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে, তার রি-ইলেকশন কিংবা নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর আরও কাজ করবেন, আরও সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এটাকে যদি ভিত্তি ধরি, এবং ডোনাল্ড লুর এই সফর, এর আরও কিছু কর্মকর্তা এসছেন সম্প্রতি সময়ে, কিন্তু উনি যেহেতু এই ডেস্ক, বাংলাদেশ সহ এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং তিনি সব বিষয়ে ওয়াকিবহাল আছেন, বারবার বাংলাদেশ সফর করেছেন, বিভিন্ন জনের সাথে কথা বলেছেন, সরকারি, সুশীল সমাজ, বেসরকারি, বিভিন্ন দল, বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন। সুতরাং তার ওয়াকিবহাল, এবং তিনি একটা নীতিগত অবস্থান থেকে এসছেন। এবং এই যে সম্পর্ক, সামনে যে ইস্যুগুলো, খুব স্বাভাবিকভাবে আজকে অর্থনৈতিক ইস্যুগুলো এসছে, দ্বিপাক্ষিক ট্রেড এবং রিফর্মের ইস্যুগুলো এসছে। সুতরাং এই ক্ষেত্রে কাজ করা দরকার। মানে মাইনুল ভাই, আমি যদি একটু সংক্ষেপ করি বা একটু যদি সংক্ষেপে বলি, তো সেক্ষেত্রে এবার কি রাজনীতির আলোচনাটা একটু কম এসেছে, অর্থনৈতিক বিষয়গুলো একটু বেশি এসেছে? এটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনীতি থাকে, তাই যৌথ একটা অবস্থান কিংবা কমন গোল যদি থাকে জাতীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক ইস্যুতে, এরপর মনে করেন রাজনীতি কি বাংলাদেশের ভেতরের রাজনীতির পরিস্থিতি কিংবা বাংলাদেশের ভেতরের অবস্থা, সেটা তো এখন কিছু বলার কিংবা করার নাই, তাই না? আমার মনে আছে ডোনাল্ড লু একসময় ঢাকা সফর করেছিলেন গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে। তখন এখানে রাজনৈতিক অবস্থা কী ছিল আপনি ধারণা করতে পারেন। আওয়ামী লীগ এবং বিএনপি বড় ধরনের সমাবেশ করেছিল, এবং নয়াপল্টনে এবং পুরানা পল্টনে, এবং দুটি সমাবেশই খুব শান্তিপূর্ণভাবে শেষ সম্ভবত হয়েছে। জুলাই মাসে অথবা আগস্ট মাসে, আমার যতটুকু মনে পড়ে। সুতরাং পলিটিক্যাল স্পেস যেটা উনি বলে আসছিলেন তখন ছিল। এখন নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তখন নির্বাচনকে সামনে রেখে এক প্রেক্ষাপট, এক ধরনের ইস্যু ছিল। এখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পর সরকারের সাথে কাজ করতে হবে। এখন এখানে বাংলাদেশে তাদের ইন্টারেস্ট আছে, তাদের কিছু আগ্রহ আছে, ইন্দো প্যাসিফিক রিজিয়নে, ইন্দো প্যাসিফিক যে তাদের যে কর্মকৌশল আছে, বাংলাদেশের অবস্থান, বাংলাদেশকে কীভাবে গুরুত্ব দিতে হয়, বাংলাদেশ কতটুকু ভূমিকা রাখছে। সুতরাং এখানে রাজনৈতিকের চেয়ে দ্বিপাক্ষিক এবং স্বার্থ সিদ্ধি কিংবা স্বার্থের বিষয়গুলো, সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তাদের বক্তব্য, জিএসপি সুবিধার কথা আমরা জিএসপি সুবিধা তো আমাদের প্রায় 12 বছর, আমার মনে আছে সম্ভবত 13 কি 14 সালে এটা প্রত্যাহার হয়। সেটার পর বাংলাদেশের যে রানা প্লাজা পরবর্তী প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আমেরিকান ট্রেড ডিপার্টমেন্ট নিয়েছে। এখন এই 24 সালে এসে আমাদের কমপ্লায়েন্স হয়েছে, আমরা অনেক কিছু বায়ারদের এবং যারা সেই ডেস্টিনেশন রাষ্ট্রগুলোর বাণিজ্য দপ্তরের আমরা অনেক কাজ করছি, তাদের মন মতো কাজ করছি। আমাদের লেবার ইস্যু, মানে স্ট্যান্ডার্ড এবং কমপ্লায়েন্স ইস্যুতে আমরা অগ্রগতি করেছি। এখন লেবার ইস্যুতে এটা একটা চলমান কাজ, ধারাবাহিক কাজ, এটা উন্নয়ন করতে হবে। লেবার স্বার্থ, লেবারের ওয়েজ, মজুরি, লেবারের নিরাপত্তা এবং কর্মপরিবেশ, মানে কর্মের ক্ষেত্রে একটু থামিয়ে দেই। ঠিক এই সময়টাই আমরা আজকে দেখেছি যে গার্মেন্টস কর্মীরা
এক ধরনের বেতন বকেয়ার দাবিতে আন্দোলন করেছে। সেই সমস্যাগুলো আছে আমাদের। এই বিষয়টি নিয়ে এখানে আপনি কোনো রাজনীতি দেখেন কিনা, আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। মাইনুল ভাই, আপনার বিশ্লেষণ কি বলছে যে আমরা এর আগেও দেখেছি যে ঠিক নির্বাচনের আগে মানে শ্রমিকরা হঠাৎ করে আন্দোলনে নেমেছে এবং এটিকে বলা হলো যে আসলে আমেরিকা থেকে প্রতিনিধি দল এসেছে, তাদেরকে দেখানো হচ্ছে, এরকম একটা বিষয় ছিল যে পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনি কি বলছেন, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আমি একটু জানতে চাই। আমি একটু মোহাম্মদ জমির স্যার আপনার কাছে আসতে চাই। আমরা শুনি আপনার অভিজ্ঞতা থেকেই আমরা আসলে জানতে চাই যে বিদেশিরা আসলে তাদের নিজেদের জন্যই আমাদের দেশে আসে, নিজেদের প্রয়োজনে আসে, এবং এখানে বলা হচ্ছে সম্পর্ক উন্নয়নের কথা, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা, পেছনে আর তাকানো নয়, সামনে এগিয়ে যেতে হবে, এমনটাই বলা হচ্ছে বিদেশিদের পক্ষ থেকে। আমরা সামগ্রিক প্রেক্ষাপট গত বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারি যে টানাপোড়েনটা ছিল সেটি আসলে তারা এখন সেই দূরত্বটা কমাতে চাইছে। তাগিদটা আসলে কার, বাংলাদেশের নাকি আমেরিকার? ধন্যবাদ। আমি সুন্দরভাবে শুনছিলাম মাইনুল যা বলছিল। আমি একবার এসেছিলাম আপনাদের এখানে, তখন আমি বলেছিলাম সেটা, দুটো শব্দ আছে বাংলায়, সুবিধা অসুবিধা। আরেকটা শব্দের কথা আমি বলেছিলাম যেটা এখন বাংলা একাডেমি এটা অ্যাকসেপ্ট করে, বেসুবিধা। আমার মনে আছে। হ্যাঁ, এখন বেসুবিধার পরিস্থিতিতে আমরা ছিলাম নির্বাচনের আগে, তার ঠিক প্রারম্ভে 4 থেকে 5 মাস। এর আগেও আমরা দেখলাম যে রানা প্লাজাকে নিয়ে জিএসপিটাকে তারা বাতিল করে দিল, ভিয়েতনামকে দিল, তারা দিল, কিন্তু তাদের কোনো অসুবিধা ছিল না ওই বাংলাদেশকে দিতে। এখন সামগ্রিকভাবে ওনারা এসছেন। কদিন আগে আমাদের মে ডিক্লারেশন হয়েছে যে ওয়ার্কার্স ডে হলো, যত কিছু হলো আলোচনা, আমি লিখেছিলাম এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বিভিন্ন জিনিস নিয়ে, যে কে কে কোথায় কী করছে না করছে। কিন্তু আমি মনে করি যে 3-4টে জিনিস তাদেরকে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা জানি তারা প্রত্যেক জাতীয় স্বার্থ নিয়ে তারা যা করার তা করে। এখন ইন্দো প্যাসিফিক রিজিয়নে যুক্তরাষ্ট্র কি চায়, চীনের সাথে দ্বিপাক্ষিক কি অবস্থা, কি চায়, আমাদের ভুললে চলবে না যে ইউক্রেন নিয়ে কি অবস্থা এবং গাজা নিয়ে কি দুরবস্থা। গতকালেও 82 জন লোক মারা গেছে গাজায়। এখন আমার কথা হচ্ছে এইসব প্রেক্ষিত নিয়ে তার সঙ্গে যদি আমরা যোগ দেই যে হিংস্রতা, সহিংসতা যেটা হচ্ছে বিরাজমান যুক্তরাষ্ট্রে, সেটার কথা যদি আমি চিন্তা করি, প্রায় প্রতি সপ্তাহে, মইনুলটা বলতে পারবে ভালো আমার চেয়ে, 2 থেকে 3 বার গুলাগুলি হয় আমেরিকায়, এবং প্রায়ত দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি করছে, অনেক সময় শিক্ষককেও মারছে, মানে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়। আমার কথাটা হচ্ছে, আমি যদি কোনো কারণে কাউকে কোনো ব্যাপারে বলতে চাই, আমার নিজের দিকে তাকাতে হবে। ওরা বুঝতে পারছে যে কি দাঁড়াচ্ছে। কেন এই যে 1 মে নিয়ে আমাদের যে ন্যাশনাল লেবার ডে, যেটা ইন্টারন্যাশনাল লেবার ডে, সেখানে কিন্তু আমেরিকা কোনো কিছু করেনি, বলেনি, তাই না? সেখানে কানাডাও কিছু বলেনি। কিন্তু আমি কথা বলছিলাম তখন, কানাডায় আমার ছোট ছেলে থাকে, ওর সাথে, ওর বউর সাথে কথা বলছিলাম আমি। তো ওরা বলল যে আপু দেখেন, এখানে যা কিছু হচ্ছে, এরা অন্য ব্যাপার নিয়ে বেশি চিন্তিত। সেটা হচ্ছে যে ক্লাইমেট ভেরিয়েবিলিটি নিয়ে। এই যে আজকেও দেখেছি আমরা যে আগুন লেগেছে বিভিন্ন জঙ্গল টঙ্গলে, সেখানে আগুন নেওয়াবার চেষ্টা করা হচ্ছে। আর এবছরে তো আমরা দেখেছি যে যতটা বেড়েছে সেটা তো অত্যন্ত খারাপ, 44-45, আজকেও ছিল দিল্লিতে 41, ঢাকাতেও আমরা দেখলাম, কিছুদিন আগে ছিল 40, এবং কোনো কোনো জায়গায় 43 হয়ে গেছে বাংলাদেশে, তাই না? তো সেই জন্যে ও এসছে, আলোচনা করেছে, নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে খুব একটা বিশেষ আলোচনা হয়নি। তবে দ্য ফ্যাক্ট দ্যাট ও এসছে, এবং আরেকটা দিক হচ্ছে যে ওরা নতুন, মার্কিনরা আবার নতুন রাষ্ট্রদূত আসছে বাংলাদেশে,
যে আগে এখানে ডেপুটি চিফ অফ মিশন ছিল। পরবর্তীতে সে অনেক জায়গায় যায়, কিন্তু তারপরে এখন বর্তমানে তিনি ছিলেন চায়নায় ডিসিএম উপরাষ্ট্রদূত। তো উনি আসছেন এখানে, তো উইচ ইজ এ গুড থিং, যে ব্যাকগ্রাউন্ড ছিল, এসছে আরেকবার আসছে। তো আমার কথা হচ্ছে অন্য জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে পোশাক শিল্প কি হয়েছে। আমরা দেখছিলাম এখানে আজকে পত্রিকা আছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উনি কিছু আলোচনা করেছেন সিভিল সোসাইটি, সুশীল সমাজের সঙ্গে। সেখানে উনি বলেছেন নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, শ্রম অধিকার, অর্থনৈতিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে, নানা প্রসঙ্গ নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে তার আলোচনা হয়েছে আমাদের সাবেক চৌধুরীর সাথেও হয়েছে, তিনি তো এনভায়রনমেন্ট মিনিস্টার, জলবায়ু নিয়ে, এবং তা আমাদের ফরেন মিনিস্ট্রিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও কথাবার্তা হয়েছে, তাছাড়া পররাষ্ট্র সচিবের সাথেও মাসুদ বিন মোমেনের সাথে অনেকখানি কথা হয়েছে পদ্মা ইয়েতে। তো আমার কথা হচ্ছে যে আমার প্রশ্ন অন্য, আমি সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই যে ক্লাইমেট ভেরিয়েবিলিটি, সেখানে অ্যাডাপ্টেশন আর মিটিগেশন নিয়ে যে কপে কয়েকটা জিনিস দেওয়া হয়েছিল লাস্ট কপ কনফারেন্সে, সামনে কপ কনফারেন্স আবার আসছে কিছুদিন পরে, সেখানে আমি জানতে চাই তোমরা অ্যাডাপ্টেশন মিটিগেশন নিয়ে কী ঘোড়ারান্ডা করলে? কিছুই তো করেনি, খালি সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু একটা তোমরা ইসরায়েলে যে টাকা খরচা করছো লোক মারার জন্যে, খুন করা হওয়ার জন্যে জেনে শুনে, যেখানে অস্ত্র পাঠাচ্ছ, আর একইভাবে ইউক্রেনে যা কিছু লক্ষ লক্ষ না, কোটি কোটি না, শত শত কোটি ডলার খরচা করছো, সেখানে তুমি কপের ক্ষেত্রে কিছুই করছো না। মিটিগেশন অ্যাডাপ্টেশন নিয়ে যে ফান্ড যেটা তৈরি হবার কথা, তা আমার কথা হচ্ছে তোমরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে যুদ্ধর জিনিসটা আমরা চাই না, আমরা চাই শান্তি। এবং দ্বিতীয় জিনিসটা বলেছেন যে, বিশেষ করে উনি বলেছেন যে প্রায় 36,000 লোক মারা গেছে গাজায়, তার মধ্যে 54% শতকরা হচ্ছে মহিলা এবং বাচ্চা। তো এর জন্য তোমরা কি দিচ্ছ? এবং তিনি অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করার আহ্বানও জানিয়েছেন। এক্স্যাক্টলি। তো আমার কথা সেই জিনিসটাই যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, বিকজ দে আর এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা চাই যে যুক্তরাষ্ট্র এগিয়ে যাক, আমরা চাই যে যুক্তরাষ্ট্র বুঝুক সময় এসছে নিরাপত্তা পরিষদ যেটা জাতিসংঘে আছে সেটা রদবদল করার, প্রিন্সিপালসগুলো। এখন যেরকম আছে যে 5 জন ভিটো দিলেই হয়ে গেল একটা শেষ, আর গাজাকে নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি বারংবার এই ঘটনা ঘটছে, তাই না? এখন কথা হচ্ছে যে জাতিসংঘের যে প্রিন্সিপালসগুলো আছে, কেন একসময় আমি জাতিসংঘে নিজেও বক্তৃতা দিয়েছি, সব কিছু করেছি, দেখতাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমার কথা হচ্ছে জাতিসংঘের ক্ষেত্রে ওদের বুঝতে হবে যে ওই 5 জনকে বাড়িয়ে তোমরা আরো বেশি করো। আফ্রিকার থেকে কেউ নাই, তাই না? ল্যাটিন আমেরিকার থেকে কেউ নাই, আমেরিকা, ফ্রান্স, ইউকে, আর দুটা রাশিয়া আর চায়না। আমার কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল লিগাল প্রিন্সিপাল, যদি কেউ ভিটো দেয়, সে ভিটোটাকে ওভারলুক যদি করতে হয়, তাহলে জেনারেল অ্যাসেম্বলিতে ভোট যদি 3/4 মেজরিটি হয়, দেন দ্য ভিটো ডাজ নট স্ট্যান্ড। কিন্তু এইটা তো হচ্ছে না, এটা হচ্ছে না। সবাই মহাশক্তিধর, সবাই মহাশক্তির উদ্দেশ্যে যত কিছু করার সবকিছু উল্টাপাল্টা করছে। স্যার ফিরবো নিশ্চয়ই আপনার কাছে, অবশ্যই এই বিশ্লেষণগুলো অবশ্যই জানা দরকার। আমি একটু অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যারের কাছে চলে যেতে চাই, একটু জানতে চাই আসলে সার্বিক যে বিষয় এখন চলছে বাংলাদেশের সবচাইতে গরম খবর সেটি হলো যে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর এবং কি বার্তা দিচ্ছে, একটু যদি জানতে চাই এই অঞ্চলে কি চাই আমেরিকা, আপনার বিশ্লেষণ কি বলে স্যার? আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় এবং যে বিষয়টা আমরা সচরাচর খুব ক্যাজুয়ালি দেখি, পাশ কাটিয়ে যাই, সেটা হচ্ছে নিরাপত্তা বিষয়টা। ডোনাল্ড ট্রাম্পের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই সফরে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে শুধু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি না, বার্মা অ্যাক্ট, যেটা অত্যন্ত
একটা মানে যেটাকে বলে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ এই অঞ্চলে মায়ানমারকে তার নিজের আওতায় নিয়ে আসার আমেরিকার লং টার্ম ডিজাইন, যেখানে কিনা দুই পক্ষই রিপাবলিকান ডেমোক্র্যাটসরা একসাথে তারা অ্যাপ্রুভ করেছে, এবং এটা এখন আপাতত আপনার মধ্যপ্রাচ্যের যে ভয়াবহতা যেই কারণে অনেকটা ব্যাকবার্নারে ব্যাকসিট নিয়েছে, এইখানে আমার মনে হয় আমেরিকা বাংলাদেশে দেখেন তাদের কয়েকটা কনসার্নস রয়েছে। একটা হচ্ছে যে নিরাপত্তা ক্ষেত্রে বাইরে থেকে তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলছে, কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কোয়াড বা ইন্ডিয়ার ইনভলভমেন্ট এটা কিন্তু একেবারে ভেগ, এটা কোনো সামরিক জোটও না। আর আমেরিকা ভারতকে সামরিক মিত্র হিসাবেও বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে পাচ্ছে না। ভারত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক মিত্রতায় যাবে না, এবং সেই দিক থেকে এটা ভুলে গেলে চলবে না যে আগামী নভেম্বরে যে ইলেকশনস হচ্ছে একটা বড় সম্ভাবনা রয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ইলেক্টেড হয়ে আসবে, এবং ডেমোক্রেটসদের অবস্থা এখনই দেখা যাচ্ছে যে শুধু নিচের দিকে যাচ্ছে, তাদের পপুলারিটি পোলসে নিচের দিকে যাচ্ছে, এবং সেখানে কিন্তু একটা টিম চেঞ্জ হয়ে যাবে। এই ডোনাল্ড লুও হয়তো থাকবে না, কিংবা ডোনাল্ড লুকে হয়তো অন্য কোথাও প্লেস করে দিবে, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প যদি আসে, হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু সি ইমরান খান ব্যাক এগেইন। সে নিজেই বলেছে কয়েক মাস আগে যে আমার বন্ধু ইমরানকে, এবং ইমরান খানের কথা চিন্তা করতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের রাগ পড়বে ওই ডোনাল্ড লুয়ের উপরে সবচেয়ে আগে। তো ডোনাল্ড লু কিন্তু বেচারা এখন অনেকটা ডিফেন্সিভ পজিশনে আছে। বাংলাদেশে হি ইজ ট্রাইং টু শো আপ এ ভেরি কারেজিয়াস ফেস। নিরাপত্তা বিষয়ে শোনা গিয়েছে যে সে আমেরিকার যে ওই যে 12-13টা ড্রিল জোনে তারা চায়, সেটা তারা পুনর্ব্যক্ত করেছে। মার্কিনিরা তাদের বোয়িং কোম্পানির প্লেনও তারা আরও বেশি করে বিক্রি করতে চায়। এগুলো তো রয়েছে এই প্রাইভেট সেক্টরে, কিন্তু একটা ইন্টারেস্টিং বাস্তবতা হচ্ছে যে যদি এখন বার্মা অ্যাক্টের কার্যক্ষেত্রে বাংলাদেশকে তারা মনে করে, আগে যেটা অরিজিনাল একটা ধারণা ছিল যে রেজিম চেঞ্জ আদৌ আমেরিকা চায় কি চায় না, সেটা কিন্তু তারা কখনো সামনাসামনি প্রস্ফুটিত করবে না। তবে যখন মায়ানমারের ঠিক সুযোগটা আসবে বা সময়টা আসবে, আমার ধারণা যে আমেরিকা কখনো এটা মেনে নেবে না যে আমাদের পাশে আরাকান আর্মি একের পর এক আরাকানকে নিয়ন্ত্রণে নিচ্ছে, এবং সেখানে শুধুমাত্র চায়নার সমর্থনেই আরাকান আর্মি কি তাহলে এই বে অফ বেঙ্গলে এই অঞ্চলটা সিটওয়ে তারা নিয়ন্ত্রণ করবে এবং চায়নার সেখানে একচেটিয়া অধিকার থাকবে? এটা যদি হতে হয় তাহলে আমেরিকাও চাইবে না সেটা, আর আরও ইম্পর্টেন্টলি ভারতও চাইবে না। কেননা ভারতের সাথে এই বে অফ বেঙ্গলে চায়নার যতই ভারত বলুক না কেন যে তারা মায়ানমার চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যেসব ডিফেন্স ইনভেস্টমেন্ট রয়েছে কালাদান প্রজেক্টের মাধ্যমে নর্থ ইস্ট ইন্ডিয়াকে এই রুটে নিয়ন্ত্রণ করা, সেখানে চায়না মোটেই সম্মতি দিচ্ছে না, এবং চায়নাও আরাকান আর্মিকেও বলে রেখেছে যে এখানে ইন্ডিয়াকে বেশি সুযোগ না দেওয়াই ভালো। অবভিয়াসলি চায়না ইন্ডিয়াকে দেখে অ্যাজ এ কম্পিটিটর। তো সেদিক থেকে ইন্ডিয়ার জন্য যতই সে বলুক যে বে অফ বেঙ্গলে আমেরিকাকে চায় না, কিন্তু যদি তার কালাদান প্রজেক্ট বা বে অফ বেঙ্গলের স্বার্থ রক্ষা করতে হয়, তার চায়না যদি আগামী কয়েক বছরে সত্যিকার অর্থেই তাদের নেভাল প্রেজেন্স বে অফ বেঙ্গলে ইম্পোজ করে, তখন তো ইন্ডিয়াকে আমেরিকা মুখী হয়ে না হওয়া ছাড়া উপায় নাই। এবং এটাই আমার মনে হয় আমেরিকার লং টার্ম ডিজাইন, যে দে নো দ্যাট ইন্ডিয়া উইল হ্যাভ টু আলটিমেটলি লুক আপ টু আমেরিকা, এবং এই ভারত মহাসাগরে যদি চীন ঢোকে তাহলে আন্দামান সাগর হয়ে ঢুকতে হবে, এবং ইন্ডিয়ার ওখানে অনেক ডিফেন্স কনসার্নস গড়ে উঠেছে। ইন্ডিয়া বারবার ইঙ্গিতও দিচ্ছে যে এখান থেকে বের হতে হলে চাইনিজ নেভিকে সেকেন্ড রুট ইউজ করতে হলে ভারতকে মোকাবেলা করতে হবে। এখন এইটা যদি ইন্ডিয়া রিয়েলি মিন করে তখন আমেরিকানদেরকে চটালে কোনো লাভ হবে না। ইদানিং আমেরিকাকে ইন্ডিয়ান ইকোনমিক জোনে আমেরিকান যুদ্ধজাহাজ ঢুকলে ইন্ডিয়া আপত্তি তোলে, বলে যে আমাদের পারমিশন নিয়ে ঢুকবে। আমেরিকা বলে হোয়াট পারমিশন? ইকোনমিক জোন ইজ এ ওয়াইড এরিয়া ইন দ্য সি, তো এইখানে আমাদের নেভাল শিপ ঢুকবে না, তোমাকে বলে ঢুকতে হবে, এটা কখনো হয়?
আর এই যে লেটেস্ট আমরা যেটা দেখলাম যে জয়শঙ্কর এখন একটু ক্ষেপে গেছে, 3টা ইন্ডিয়ান কোম্পানির উপর আমেরিকা হঠাৎ করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিছে, এটা কিন্তু একদম আনএন্টিসিপেটেড। ইন্ডিয়ানরা ভাবেই নাই যে এই সময়ে যখন ইন্ডিয়া বলতে গেলে ইউক্রেনে রাশিয়া নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে কি করবে না, এই ধরনের আনসার্টেনটিতে আমেরিকানরা জানে যে ইন্ডিয়াই যে নাকি পুতিনকে বুঝিয়েছে, অ্যাপিস করেছে, কেননা চায়নার সাথে তো আমেরিকা সম্ভব না। ইন্ডিয়ানসরাই এটা শোনা কথা আর কি, মানে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বলা হয় যে এই জন্য আমেরিকা গ্রেটফুল যে ওইখানে রাশিয়া নিউক্লিয়ার ফ্যাক্টরটা, নিউক্লিয়ার থ্রেটটা ইউক্রেনে আনবে না। তো তাই যদি হয়ে থাকে, ইন্ডিয়া এক্সপেক্ট করেছে। আর জয়শঙ্কর কিন্তু সিকিউরিটি ইস্যুতে তার প্রচুর পড়াশোনা আছে, হি হ্যাজ গট এ পিএইচডি ডিগ্রি অলসো। জয়শঙ্কর বলছে যে যেখানে তোমাদের এই রাশিয়ান নিউক্লিয়ার থ্রেট থেকে আমরা রক্ষা করছি, আমরা সেখানে তুমি আমার উপরে এইভাবে ফট করে ইয়ে করে দাও। সো এই যে পুরো ব্যাপারটাই আমেরিকান বিহেভিয়ার প্যাটার্নে না, এই যে ট্রানজিশনাল স্টেট যাচ্ছে আগামী 5-6 মাস, কে যে কি করবে, স্টেট ডিপার্টমেন্টের কথা শোনা হবে নাকি পেন্টাগন, এই যে বাংলাদেশের বেলায় নাকি পেন্টাগনই আলটিমেটলি পুট ইটস ফুট ডাউন। মাইনুল ভাই আপনার কাছে চলে যাই। আমি শেষ করিনি, স্যার আপনি আগে শেষ করতে চান? অবশ্যই অবশ্যই, প্লিজ। আমি মাইনুল ভাই অবশ্যই স্যারের পর আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ এখন আসলে কোন বলয়ে থাকবে? হ্যাঁ, এই যে কথাটা বলছিলাম যে অ্যাকচুয়ালি চায়নার বলয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য কিন্তু সবচেয়ে প্রয়োজন, যদি এই সরকারের আগামী দিনগুলোর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়। কিন্তু সেখানে একটা বড় বাধা হচ্ছে যে তাকে খুব সফট, মানে সেন্সিটিভ ওয়েতে ট্যাকল করতে হচ্ছে ইন্ডিয়া আর চায়নাকে ব্যালেন্স করার ব্যাপারটা। আগামী মাসগুলোতে আমরা দেখব যে কীভাবে তা করে, এবং সেটা করতে হলে ইউনিক ডিপ্লোমেসি, আপনার কূটনীতিতে অত্যন্ত মেধাদীপ্ত পদচারণা করতে হবে, এটা তো সত্যি কথা। এখন ব্যাপারটা হচ্ছে কি, মার্কিনিরা মায়ানমারের ব্যাপারে তাদের প্রচণ্ড আগ্রহ রয়েছে। মায়ানমার যদি ভাঙনের পথে যায় আগামী মাসগুলোতে, মার্কিনিরা ছেড়ে দেবে না। আর ইন্ডিয়াও শেষ পর্যন্ত আরাকানে তার স্বার্থ রক্ষা করতে হলে মার্কিনিদের ছাড়া সম্ভব। এখন এই আরাকান আর্মি এত দূর এগুচ্ছে, আসলে কি সে পারবে? ইদানিং দেখা যাচ্ছে যে আরাকান আর্মি ইজ বিহেভিং ইন এ ভেরি ট্রেচারাস ম্যানার। তারা এই রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা হিসাবে আর ডাকবে না, তারপরে তারা ঠিক করলো যে এদেরকে আরাকান মুসলিমস বলে ডাকবে। এখন সেখান থেকেও সরে গিয়েছে, সেখান থেকে সরে যে তারা এখন এদেরকে বেঙ্গলিজ ডাকে, এটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এবং বলতে গেলে এটা লং টার্মে ইন্ডিকেট করে যে এই আরাকান আর্মির বিহেভিয়ার প্যাটার্ন রোহিঙ্গাদের প্রতি টাটমাডর চেয়ে খুব একটা ভালো না। আগে টাটমাড, আবার অপরদিকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট কিন্তু বারবার বাংলাদেশকে অ্যাসিওর করছে যে আমরা রোহিঙ্গাদেরকে যথাযথ সম্মানের সাথে ওদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। ব্যাপারটা হচ্ছে এই যে আরাকান আর্মি যদি এখানে খুব বেশি বিস্তৃতি অর্জন করে, তখন বাংলাদেশের চীন শোনা যাচ্ছে যে আরাকান আর্মিকে অস্ত্র দিচ্ছে, প্রচুর অস্ত্র দিচ্ছে, এবং আরাকান আর্মি প্রিভেইল করতে হলে চায়নার মাধ্যমেই এখানে এই সিটওয়েতে ইয়েতে প্রিভেইল করবে। তখন চায়না মে জাস্ট ফুললি জয়েন বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে চায়না মে টার্ন অ্যাওয়ে। তখনই কিন্তু আমাদের দরকার হবে মার্কিনী সহযোগিতা। আমরা কি এর আগে পেয়েছি স্যার তাদের সহযোগিতা এই বিষয়টিতে? রোহিঙ্গা ইস্যুতে পাইনি, কিন্তু বারবার আমেরিকানরা কিন্তু এই যে রোহিঙ্গারা খেয়ে পড়ে বেঁচে আছে, পুরাটাই কিন্তু আমেরিকানদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হতো না। তারপর আপনার ধরেন আমেরিকানরা বারবার বাংলাদেশকে বলছে যে উই উইল মেক শিওর দ্যাট দে ক্যান গো ব্যাক সেফলি। মার্কিনিরা অনেকটা, আমার মনে হয় লং টার্মে একটা ওয়েভ লেংথ কাজ করে, যেখানে আমেরিকানরা মনে করে যে রোহিঙ্গাদেরকে সেফলি সিকিউরলি ফেরত নিতে, আর আরাকানকে এই আরাকান আর্মির বিশ্বাসঘাতকতার বা চায়নার অতি অ্যাম্বিশনের প্রেক্ষাপটে আমেরিকান স্বার্থ রক্ষা করতে হলে ইন্ডিয়াকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আরাকানের উপরে একটা বুটস অন দ্য গ্রাউন্ড শেষ পর্যন্ত হয়তো ঘটলেও ঘটতে, আর বাংলাদেশের স্বার্থ হচ্ছে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। মানে সেক্ষেত্রে তারা আসলে কতটুকু আন্তরিক, তাদের আন্তরিকতা বা সদিচ্ছারও একটা এগুলো সিকিউরিটি ইস্যুস, এগুলো কিন্তু প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমি আসলে আলোচনায় ফিরতে চাই স্যার। আজকের মতো আপনার সাথে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি একটু চলে যেতে চাই মাইনুল আলম ভাই আপনার কাছে। আমরা রাজনীতিকরণের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটু যদি এগিয়ে নিতেন। ডোনাল্ডোর এই সফরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে তার বক্তব্যগুলো,
সে কেন এসেছে, কি করেছে, কি হবে সামনে। উনি তো সরাসরি বললেন যে আমাদের একটু আস্থা বিশ্বাসের একটু গ্যাপ ছিল, ঘাটতি ছিল, সেটা দূর করে এগিয়ে নিতে চাই। সম্পর্ক আরও সুদূর প্রসারী হবে, আরও গভীর এবং দৃঢ় হবে। দু দেশের জনগণের মধ্যে নতুন করে আস্থার জায়গা তৈরি করতে চাই। আপনি একটু আগে বললেন যে কি বার্তা নিতে চান, এই জন্য আলোচনা করতে এসছেন। আলোচনা করে এখন এজেন্ডা কি, খুবই স্বাভাবিক যে কী কী ইস্যু, কী কী এজেন্ডা। যুক্তরাষ্ট্রের নিজের দিক থেকে কিছু এজেন্ডা আছে, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য প্রাসঙ্গিক আঞ্চলিক ইস্যুতে আছে। আমাদেরও কিছু এজেন্ডা আছে। দুপক্ষের প্রায়োরিটিগুলো ফিক্স করে একটা সমন্বয় ঘটিয়ে এই আলোচনাটা কিংবা এই সফরে একটা অগ্রগতি হবে। এখন ডোনাল্ড বাংলাদেশ সফর করে গেলেন, আমি নিশ্চিত যে পরবর্তী পর্যায়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন। একটা পরবর্তী পর্যায়ে ধারণা করা যায় এটা তাদের ইলেকশন ইয়ার, এখন এটা সুবিধা অসুবিধা কিংবা একটা সুন্দর সময় বের করে হতে পারে, অথবা নির্বাচনের পরে কি দাঁড়ায় সেটা হতে পারে। আর আমাদের যে ফোরামগুলো আছে, পার্টনারশিপ ফোরাম, যে নিরাপত্তা সংলাপ, পার্টনারশিপ সংলাপগুলো যেগুলো হয় এগুলো চলবে এবং এখানে সুনির্দিষ্টভাবে ইস্যুভিত্তিক আলোচনাগুলো হবে। যেমন কালকে গত রাতে বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান সাহেবের ওখানে আলোচনা হয়েছে ডিনারে। ওখানে নতুন তথ্য এসছে যেটা আজকের মিডিয়াতে এসছে, বাংলাদেশে যে আমেরিকান যে ইনভেস্টমেন্ট, ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট করে বাংলাদেশে যে আমেরিকান কোম্পানিগুলো যে ব্যবসা করছে এর যে প্রফিট কিংবা লভ্যাংশ, সেটা আবার নিয়ম অনুযায়ী চুক্তির আওতায় যে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা তারা দ্রুত করতে চাচ্ছে। কারণ আমাদের এই রিজার্ভ সংকট কিংবা গ্লোবাল যে ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, এর মধ্যে আমাদের যে ডলারের যে ভারসাম্য আনা হচ্ছে, যে একটা নিয়ন্ত্রিত পলিসি করা হয়েছে, এর মধ্যে বিদেশি বিনিয়োগকারী, বিদেশি এয়ারলাইন্স, বিদেশি কেবল অপারেটর কিংবা এই যে টেলিভিশন চ্যানেলগুলো অনেক ক্ষেত্রেই এখানে টাকা ডলারের মাধ্যমে যে ওদের পোর্শনটা যাওয়ার ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে অথবা বেছে বেছে দিচ্ছে। আগের মতো স্মুথ ট্রানজ্যাকশন, স্মুথ মুভমেন্ট হচ্ছে না। গত 1-2 বছরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গ্লোবাল কারণে। তো এখন আমেরিকান কোম্পানিগুলো দেখছে যে ওদের প্রফিট যাচ্ছে না, এখানে যে এনার্জি সেক্টর সহ শিপিং সেক্টরে যে কোম্পানিগুলো আছে যাচ্ছে না। এটা একটা চাপ রয়েছে সেই বিজনেসম্যান, বড় বড় কোম্পানির পক্ষ থেকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের উপর, সেটা বলেছে দ্রুত করা যায় কিনা। মানে এটা ওদের স্বার্থের ব্যাপার। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, পেমেন্টের বিষয়। এক কথায় যদি বলতে চাই যে এবারের ডোনাল্ড লুর বাংলাদেশ সফর, এক কথায় যদি জানতে চান বার্তা, না বাংলাদেশের জন্য সফল না 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 সফল, এটা আপনি এক কথায় বলবেন না। সফল, যে কোনো সফল অবশ্যই আলোচনা হয় ভালো, একটা দূরত্বের চেয়ে একটা কিংবা বৈরী কিংবা বিরোধের চেয়ে একটা আলোচনার মাধ্যমে অনেক কিছু ওভারকাম করা হয়। সুতরাং এখানে বৈরী কোনো ব্যাপার নাই, কিংবা কিছুটা কারণে আমাদের যে ইস্যুগুলো আছে, যে র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা পলিসি, এটা সেগুলো নিয়ে আলাপ আলোচনা, এই ইস্যুগুলো আমাদের সর্বোপরি আমাদের ধন্যবাদ বঙ্গবন্ধুর একজন খুনি ওখানে আছে, সে আশ্রয় আছে ওখানে, এটা আমাদের ইস্যু। তো এখন ডোনাল্ড তো নিজেই বলেছে সম্পর্ক এগিয়ে নিতে চায়, এবং যে আস্থার যে দূরত্ব আছে, ঘাটতি আছে, সেটা দূর করতে চায়। এক কথা এটা বলতে পারেন, সফল না বলে আমি বলবো যে এটার একটা নতুন মাত্রা পেয়েছে সম্পর্কের ক্ষেত্রে, এবং সামনের দিকে এটা তাকানো, পেছনের চেয়ে সামনে তাকানো, ফরওয়ার্ড লুকিং রিলেশনশিপ। মানে সবকিছু আসলে যে আমরা নির্বাচনের সময় যে টানা পড়েন ছিল সেটি ভুলে গিয়ে এখন আমরা আসলে এটিকে রাজনৈতিক নয়, দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিব এমনটাই। মোহাম্মদ জমিল স্যার, আপনার কাছে চলে আসতে চাই, শেষটুকু আপনার কাছে শুনতেই চাই নির্বাচন নিয়ে। ও যখন বলছিল মইনুল, আমি মনে পড়ে গেল মিল্টনের, জন মিল্টন একটা কথা এর উপরে যেটা কাছে আছে, সেটা হলো নন স্কলার সেড ভিটা ডেসিমাস, এটা ল্যাটিনে, সেটা হচ্ছে নট ফর স্কুল বাট ফর লাইফ উই লার্ন। আরেকটা হচ্ছে ডিসকাশন ইজ নলেজ ইন দ্য মেকিং, যেটা আইনস্টাইন বলেছিল। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেইটা আমি মনে করি
যদি এগোয় তাহলে দ্বিপাক্ষিকভাবে এটা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষভাবে উপকার হবে। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সোলার প্যানেল লাগিয়ে, যেটা আমরা অলরেডি কথাবার্তা চলছে বিভিন্ন দেশের সঙ্গে, জাপানের সঙ্গে, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গেও আছে, অন্যান্য সঙ্গেও আছে, যে জ্বালানি নিরাপত্তা বিষয়টা জলবায়ুর সঙ্গেও অত্যন্ত সম্পর্কযুক্ত। এবং সেখানে জলবায়ু নিয়ে আমরা যে কথা হচ্ছে, সাবেরের সঙ্গে কথা হচ্ছে, অন্য কথা হয়েছে, সেখানে যদি যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে পারে এবং ওদেরকে এটা আগেও যে AmCham যেটা আছে, আমেরিকান চেম্বার অফ, ওদেরকে আমি গেছিলাম একবার বক্তৃতা দিতে, সেখানে আমি বলেছিলাম যে তোমরা যদি হাতটা বাড়িয়ে দাও সামনের দিকে, তাহলে আমরা ধরতে রাজি আছি, তবে তোমরা মনে করো না যে হাত ছেড়ে দিলে আমরা বেঁচে নেই। তো সেই জন্যে এই জ্বালানি নবায়নযোগ্য ব্যাপারটা, আর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে এনার্জির ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন কারণে, ইউক্রেনের কারণে এবং অন্যান্য কারণেও আমরা আমাদের তেলের দাম, গ্যাসের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছে এখন, এবং আরও বাড়ছে, এবং প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্বিকভাবে ইট ইজ অ্যাফেক্টিং আস অল ওভার দ্য কান্ট্রি। তো আমি মনে করি যে এই জিনিসটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং মিস্টার লু যদি সেটাকে একটা বাতাসটা একটুখানি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এগিয়ে নিতে পারেন, এবং আমি আশা করব যে আগামীতে যে নতুন রাষ্ট্রদূত আসছেন, আমেরিকান রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে, ঢাকায়, তিনি আগেও ছিলেন এখানে, তারা সবাই মিলে একত্রিত হয়ে বাংলাদেশের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবস্থা করা, যেখানে বহুপাক্ষিক জিনিস আলোচনা হতে পারে। এবং আমি নিজে ছিলাম রাষ্ট্রদূত 7টা দেশে, আমি মনে করি যে এইসব ক্ষেত্রে আমাদের মনটা খুলে এগোতে হবে। এই যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা, অন্যান্য জিনিস আমেরিকা কি করে করলো এটা, কারণ UN পিস কিপিং অপারেশনসে বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর। এবং আমি কদিন আগে গেছিলাম পুলিশ একাডেমিতে বক্তৃতা দিতে, সেখানে আমি বলছিলাম, ওরা বলছিল ওই একজন মহিলা যিনি রেক্টর ছিলেন, যিনি মারা গেলেন, ওই ডায়েড ইন আফ্রিকা, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন। বাংলাদেশ সার্বিকভাবে আমরা দেখিয়েছি যে টেররিজম, কমিউনালিজম, এইসব আমরা যথেষ্ট চেষ্টা করে কমিয়ে নিয়ে এসেছি, প্রায় বন্ধের পরিচয় আছে। এই কদিন আগে অবশ্য কয়েকজনকে পাওয়া গেছে, আবার 12 জন, যারা কিনা হট্টগোল করছিল এইসব জিনিস নিয়ে। কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে স্থায়ী অবস্থান দেওয়াটা, আমেরিকা এত বড় দেশ, আমরা বাংলাদেশের, ওদের পপুলেশন হচ্ছে আমাদের চেয়ে মাত্র দ্বিগুণ জনসংখ্যা আমেরিকার, কিন্তু আমরা টেক্সাস বলে একটা স্টেট, সেই স্টেটের হচ্ছে ছোট আমরা। তো তোমরা বাবা, তোমাদের ওখানে মিড ওয়েস্টে প্রচুর জায়গা আছে। আমি কানাডার হাই কমিশনারকে বলেছিলাম, তোমরা এখান থেকে তোমরা নিয়ে যাও, 1 লক্ষ 2 লক্ষ না, তোমাদের লোকবল দরকার, 10 লক্ষ নিয়ে যাও। ওরা এসেছিল যখন, তখন তো 7.5 না 8 লক্ষ ছিল, এখন তো প্রায় 13.5 লক্ষ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা তো ভাষান্তর করলাম, আমরা যত কিছু করার চেষ্টা করছি, সচেষ্ট আছি। তবে তোমাদের সময় এসছে, তোমরা সাহায্য করো, শুধু কথা বললে হবে না। তোমরা এই যে টাকা দিয়েছে, আজকে বেরিয়েছে পত্রিকায়, $7 মিলিয়ন, $10 মিলিয়ন, $5 মিলিয়ন। আরে বাবা, তোমাদের তো যা ক্ষেপণাস্ত্র দিচ্ছ তোমরা ইসরায়েলকে, তাতে তো ওই 5 মিনিটের ব্যাপার ওই যে খরচা হচ্ছে। স্যার, আসলে আপনি যে আহ্বান জানিয়েছেন যে রোহিঙ্গাদের সেখানে আসলে করা যায় কিনা, মানবিকতার কথা বলা যায়, মানবতার কথা বলা যায়, কিন্তু বাংলাদেশের মতো বোধহয় মানবিক হওয়া যায় না, এত সহজে হওয়া যায় না। আমরা আসলে যতখানি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে, না হলে আরো অনেক প্রশ্ন ছিল, সেগুলো জানা যেত। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই আপনাদের 3 জনকেই, মাইনুল আলম, মোহাম্মদ জমির স্যার, অধ্যাপক এম শাহিদুজ্জামান স্যার, 3 জনকেই আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। এই ছিল এখনকার মতো। শুভরাত্রি।